সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইল লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পদার্থের অবস্থান নামে যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের বেশ কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ১। প্রশ্ন নম্বর ১ এ বলা হয়েছে কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হয়। তাহলে এই জায়গায় কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, এটি হলো ঊর্ধ্বপাতিত পদার্থ এবং এই ব্যবস্থাটা হলো ঊর্ধ্বপাতন। অর্থাৎ ঊর্ধ্বপাতনে কঠিন অবস্থাকে তাপ দিলে সেটি সরাসরি গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হয় এবং গ্যাসীয় অবস্থাকে তুমি শীতলীকরণ করলে সেটি সরাসরি কঠিন অবস্থায় পরিণত হবে। এসব পদার্থকে মূলত বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তোমাকে কয়েকটি ঊর্ধ্বপাতিত পদার্থ মনে রাখতে হবে, যেমন আয়োডিন, ন্যাফথেলিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। এগুলো মনে রাখলে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে এই জায়গায় ঊর্ধ্বপাতিত পদার্থ হলো ন্যাফথেলিন, যেটিকে তুমি তাপ প্রয়োগ করলে সেটি কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। ন্যাফথেলিনের সংকেত হলো C10H8। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে খ। এই জায়গায় ঊর্ধ্বপাতিত পদার্থ হলো ন্যাফথেলিন। এরপর আমাদের প্রশ্ন নম্বর ২। প্রশ্ন নম্বর ২ এ বলা হয়েছে নিচের কোনটি তরল। অর্থাৎ নিচে যে পদার্থগুলো দেওয়া আছে এটির মধ্যে কোনটি তরল সেটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এই পদার্থগুলোর ভৌত অবস্থা দেখি, প্রথমে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু চুনা পাথরের সংখ্যা, তাই চুনা পাথর হলো কঠিন, তাই এই জায়গায় ক্যালসিয়াম কার্বনেট হবে কঠিন। তারপর কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাসীয় পদার্থ, তাই এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড হবে গ্যাস। তারপর যদি আমরা C6H12O6 দেখি, এটা কিন্তু গ্লুকোজের সংখ্যা। গ্লুকোজ কিন্তু সাধারণ তাপমাত্রায় সেটি হলো কঠিন, তাহলে গ্লুকোজও এই জায়গায় কঠিন পদার্থ। তারপর রয়েছে মার্কারি। মার্কারি কিন্তু এই জায়গায় হলো তরল পদার্থ। সাধারণ তাপমাত্রায় মার্কারি কিন্তু তরল অবস্থায় থাকে। এছাড়া তুমি পানির কথা চিন্তা করতে পারো, ইথানল, তারপর গ্লিসারিন, বেনজিক, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিন্তু তরল অবস্থায় থাকে। তাহলে এই জায়গায় মার্কারি বা পারদ কিন্তু তরল, তাই উত্তর হবে ঘ, মার্কারি Hg। এটি একটি তরল পদার্থ। এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর ৩। প্রশ্ন নম্বর ৩ এ বলা হয়েছে পদার্থের অবস্থা কয়টি। একটি পদার্থ কঠিন, তরল এবং বায়বীয়, এই ৩টি অবস্থায় একটি পদার্থ থাকতে পারে। তাহলে এই জায়গায় উত্তর হবে ক, ৩টি। এবং প্লাজমা যে একটি অবস্থা রয়েছে সেটি কিন্তু পদার্থের বিশেষ একটি অবস্থা, তাই পদার্থের অবস্থা হবে ৩টি। এরপর আমাদের প্রশ্ন নম্বর ৪। প্রশ্ন নম্বর ৪ এ বলা হয়েছে কোনটি পদার্থের সাধারণ অবস্থা নয়। আমরা একটু আগেই বলেছি পদার্থের সাধারণ অবস্থা হলো ৩টি, একটি হলো কঠিন, তরল, বায়বীয়। এই জায়গায় প্লাজমা হলো পদার্থের বিশেষ একটি অবস্থা, তাই উত্তর হবে ঘ, প্লাজমা। এরপর আমাদের প্রশ্ন নম্বর ৫। প্রশ্ন নম্বর ৫ এ বলা হয়েছে সিলিন্ডারে রান্নার গ্যাস কোন অবস্থায় থাকে। অর্থাৎ আমরা বাসাবাড়িতে যে সিলিন্ডারগুলো ব্যবহার করে থাকি, এই সিলিন্ডারে মিথেন গ্যাস কোন অবস্থায় থাকে সেটি তোমাকে বলতে বলা হয়েছে। তাহলে আমরা জানি একটি সিলিন্ডারে মিথেন গ্যাস উচ্চ চাপে তরল অবস্থায় রাখা হয়, তাই এই জায়গায় উত্তর হবে ক, তরল। অর্থাৎ সিলিন্ডারে রান্নার গ্যাস তরল অবস্থায় থাকে, তাই এই জায়গায় উত্তর হবে খ, তরল। এরপর হলো প্রশ্ন নম্বর ৬। প্রশ্ন নম্বর ৬ এ বলা হয়েছে কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। এই পদার্থ আন্তঃআণবিক শক্তি বেশি হলে সেটি কঠিন অবস্থায় থাকে, এর থেকে একটু কম হলে তরল অবস্থায় থাকে, তার থেকে আরো একটু কম হলে সেটি বায়বীয় অবস্থায় থাকে। এগুলো তো পদার্থের আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি কোনটির বেশি সেটি নির্ণয় করার জন্য আমরা বেশ কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য করি। প্রথমত আমরা এই পদার্থটির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক দেখি, তারপর পদার্থটির ভৌত অবস্থা দেখি, তারপর এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিনা সেটি লক্ষ্য করি। তাহলে প্রথমে যদি আমরা দেখি এই যে ৪টি পদার্থ রয়েছে এর মধ্যে সবথেকে গলনাঙ্ক কোনটির বেশি। আমরা যদি দেখি সাধারণ লবণ, যেটা খাবার লবণ বলা হয়, স্ফুটনাঙ্ক ১৪১৩ ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর যদি আমরা মার্কারি বা পারদের দেখি, পারদের হলো -৩৫৭ ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেনেরটা যদি দেখি, হাইড্রোজেনের খুবই কম, হাইড্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক হলো -২৫২.১৭ ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই জায়গায় স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হলো খাবার লবণের। আবার যদি এদের ভৌত অবস্থা আমি দেখি, সাধারণত খাবার লবণ কঠিন, পেট্রোল হলো তরল, পারদ হলো তরল, হাইড্রোজেন হলো গ্যাস। এদিক থেকেও কিন্তু খাবার লবণ এর আন্তঃআণবিক শক্তি বেশি, কারণ কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি থাকে। এই জায়গায় সবচেয়ে আন্তঃআণবিক শক্তি বেশি পদার্থ হলো খাবার লবণের, তাই উত্তর হবে খ, খাবার লবণ। এরপর আমাদের প্রশ্ন নম্বর ৭। প্রশ্ন নম্বর ৭ এ বলা হয়েছে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম। একটু আগে আমরা কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি সেটি নির্ণয় করেছি, এই জায়গায় কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম সেটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা পদার্থের ভৌত অবস্থার দিকে তাকাই, অ্যামোনিয়া এটা কিন্তু গ্যাস, H2O পানি সেটি হলো তরল, কার্বন ডাইঅক্সাইড হলো গ্যাস এবং হাইড্রোজেন হলো গ্যাস। তাহলে এই জায়গায় ৩টি হলো গ্যাস এবং একটি হলো তরল। তাহলে প্রথমে তরল বা, কারণ তরলের গ্যাসের চেয়ে আন্তঃআণবিক শক্তি বেশি। তারপর যদি আমরা এই ৩টি গ্যাসের কথা চিন্তা করি, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, এর মধ্যে হাইড্রোজেন কিন্তু সবথেকে হালকা গ্যাস এবং এর স্ফুটনাঙ্ক খুবই কম,
-252। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে সবথেকে আন্তঃআণবিক শক্তি কম হলো হাইড্রোজেনের, কারণ হাইড্রোজেন হলো সবথেকে হালকা গ্যাস। এরপর আমাদের প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8 এ বলা হয়েছে কোন অবস্থায় পদার্থের কণাগুলো বেশি গতিশীল, অর্থাৎ কোন অবস্থায় একটি পদার্থের মধ্যে যে অন্তর্নিহিত কণাগুলো থাকে এটি বেশি ছুটোছুটি করে বা গতিশীল। তাহলে পদার্থের প্রথম হলো কঠিন, তরল এবং গ্যাসীয়। এর মধ্যে আমরা জানি সবথেকে আন্তঃআণবিক শক্তি কম হলো গ্যাসীয় পদার্থের মধ্যে। তাই যেহেতু আন্তঃআণবিক শক্তি কম, তাই এর পদার্থের কণাগুলো বেশি গতিশীল হবে। তাই এই জায়গায় উত্তর হবে গ, গ্যাসীয়। গ্যাসীয় অবস্থায় পদার্থের কণাগুলো বেশি গতিশীল হবে। এরপর আমাদের প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 এ বলা হয়েছে আন্তঃআণবিক শক্তি কম হলে দূরত্ব, অর্থাৎ একটি পদার্থের আন্তঃআণবিক শক্তি যদি কম হয় তাহলে পদার্থটি যে কণাগুলো রয়েছে এর দূরত্ব কমবে নাকি বাড়বে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি একটি পদার্থের আন্তঃআণবিক শক্তি যত কম হবে পদার্থের কণাগুলোর মধ্যে দূরত্ব তত বেড়ে যায়, অর্থাৎ যে আন্তঃআণবিক কণাগুলো আছে সেটি বেশি গতিশীল হয়ে যায়। যদি একটি তরল পদার্থকে তুমি পাত্রে রাখো তাহলে সেটি নির্দিষ্ট পরিমাণ আয়তন কিন্তু দখল করবে, কিন্তু তুমি যদি একটি গ্যাসীয় পদার্থকে কোনো পাত্রে রাখো সে কিন্তু এই পাত্রের সমস্ত আয়তন দখল করবে। তাহলে বোঝা যাচ্ছে আন্তঃআণবিক শক্তি কম হলে দূরত্ব বেড়ে যায়। তাহলে এই জায়গায় উত্তর হবে ঘ, বেড়ে যায়। এরপর আমাদের প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10 এ বলা হয়েছে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, অর্থাৎ নিচে যে পদার্থগুলো রয়েছে এর মধ্যে ব্যাপন হার কোন পদার্থটির বেশি সেটি তোমাকে নির্ণয় করতে হবে। ব্যাপন বলতে আমরা কি বুঝি? ব্যাপন বলতে বুঝি একটি পদার্থ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা বলি ব্যাপন। একটি পদার্থের ব্যাপন সবচেয়ে বেশি হবে যদি এর আণবিক ভর কম হয়, অর্থাৎ একটি পদার্থের আণবিক ভর যত কম হবে সেই পদার্থের ব্যাপন হার তত বেশি হবে, এই পদার্থটি তত তাড়াতাড়ি সেটি ছড়িয়ে পড়তে পারে। তাহলে এখন আমার প্রথম কাজ হলো এই পদার্থগুলোর আণবিক ভর নির্ণয় করা। আমরা যদি প্রথমে দেখি হাইড্রোজেনের আণবিক ভর যদি আমরা নির্ণয় করি, প্রথমে জানি আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 এবং এটি রয়েছে 2, তাহলে টোটাল হবে 2। একইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, কার্বনের পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা নয় কিন্তু পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর হলো 12, পারমাণবিক সংখ্যা কিন্তু 6। এর সাথে যোগ হবে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাহলে এই জায়গায় অক্সিজেন রয়েছে টোটাল 2টি, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে তারপর যদি আমরা যুক্তি করি তাহলে আমার টোটাল হবে 44, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর পেয়েছি আমি 44। একইভাবে আমি যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, এর সাথে হাইড্রোজেন রয়েছে 3টি, হাইড্রোজেনের ভর কিন্তু 1 জায়গায় 1 এবং 3টি রয়েছে 3 দ্বারা গুণ, তারপর যদি আমরা টোটাল করি তাহলে আমি টোটাল পাবো 17, অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17। তারপর যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামের পারমাণবিক ভর হলো 4। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে সবথেকে আণবিক ভর কম হলো হাইড্রোজেনের। তাই যেহেতু হাইড্রোজেনের আণবিক ভর কম তাই এটির ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। তাহলে উত্তর হবে এই জায়গায় খ, হাইড্রোজেন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 11 বলা হয়েছে কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি, অর্থাৎ যেটির ব্যাপন হার সবচেয়ে কম এই পদার্থটির ব্যাপন সময় কিন্তু সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এটি দীর্ঘ সময় নিয়ে ব্যাপিত হবে, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে এটি ছড়িয়ে পড়বে। তাহলে এই জায়গায় প্রথমে আমাকে পদার্থের আণবিক ভর নির্ণয় করতে হবে, তারপর যেটির ব্যাপন হার বেশি সেটির ব্যাপন সময় বেশি হবে। তাহলে এই জায়গায় প্রথমে যদি আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের তার আণবিক ভর বের হবে 2, তারপর যদি এই জায়গায় দেখি কার্বনের 12 এবং এই জায়গায় হাইড্রোজেন রয়েছে 3টি। তারপর যদি আমরা মিথেনের কথা চিন্তা করি, মিথেনের কথা চিন্তা করলে কার্বনের 12 এবং এই জায়গায় হাইড্রোজেন রয়েছে 4টি, তাহলে 4, তাহলে টোটাল হবে 16 এবং হিলিয়ামের হলো 4, কার্বন ডাইঅক্সাইডের আমরা নির্ণয় করেছিলাম 44। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে আণবিক ভর বেশি হলো কার্বন ডাইঅক্সাইড, সেটা হলো 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার সবথেকে কম এই জায়গায়, তাহলে ব্যাপন হার যেহেতু সবথেকে কম তাই ব্যাপন সময় সবচেয়ে বেশি, তাহলে এই জায়গায় উত্তর হবে ঘ, কার্বন ডাইঅক্সাইড। এরপর আমাদের প্রশ্ন নম্বর 12। প্রশ্ন নম্বর 12 বলা হয়েছে নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান হবে, অর্থাৎ নিচে যে গ্যাসগুলো জোড়ায় জোড়ায় দেওয়া আছে কোন জোড়ায় গ্যাসগুলো ব্যাপন হার সমান সেটি তোমাকে নির্ণয় করতে হবে। সেটি নির্ণয় করার জন্য আমাদের একটি পদ্ধতি আছে, আমরা এই গ্যাসগুলো আণবিক ভর নির্ণয় করতে হবে এবং যে দুটি গ্যাসের আণবিক ভর সমান হয়ে যাবে সে দুটি গ্যাসের ব্যাপন হারও সমান হবে। তাহলে প্রথমে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করি, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কিন্তু 44, এই জায়গায় কার্বনের 12 এবং অক্সিজেনের 16, 2 দিয়ে গুণ করলে আমি টোটাল পাবো 44, আমরা একটু আগে নির্ণয় করেছিলাম। তারপর যদি নাইট্রোজেন অক্সাইডেরটা দেখি, নাইট্রোজেনের হলো 14 এবং অক্সিজেনের হলো আমরা জানি 16 এবং অক্সিজেন রয়েছে 2টি। তারপর যদি আমরা এই জায়গায় ক্যালকুলেশন করি তাহলে টোটাল পাবো 46, অর্থাৎ 46। তারপর যদি আমরা কার্বন ডাইঅক্সাইডেরটা দেখি, কার্বন ডাইঅক্সাইডের হলো 44 এবং নাইট্রাস অক্সাইডেরটা দেখলে আমি পাবো নাইট্রোজেনের 14
গুণ 2, নাইট্রোজেন রয়েছে 2টি, এর সাথে অক্সিজেনের 16 যোগ হবে। তারপর যদি আমরা যোগ করি 14 দুগুণে 28 এবং 16, তাহলে আমি টোটাল পাবো 44। অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের আণবিক ভর কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে নির্দ্বিধায় বলে দিতে পারি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের ব্যাপন হার সমান। তাহলে এই জায়গায় উত্তর হবে খ। তারপর অপশনগুলো তুমি যদি যাচাই করতে চাও, এই জায়গায় নাইট্রাস অক্সাইডের হবে 44, কার্বন ডাইঅক্সাইডের হবে 44, কিন্তু এগুলো কিন্তু 44 হবে না। তাহলে আমার উত্তর হবে খ, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। এরপর আমাদের প্রশ্ন নম্বর 13। প্রশ্ন নম্বর 13 বলা হয়েছে গ্যাসের দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? তাহলে সেটা আমরা জানি অবশ্যই ব্যাপন। কারণ আমরা জানি কোনো কিছুর গন্ধ বা কোনো কিছুর দুর্গন্ধ বা ফুলের গন্ধ ব্যাপন প্রক্রিয়ায় মূলত ছড়িয়ে পড়ে। তাহলে উত্তর হবে খ, ব্যাপন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 14। প্রশ্ন নম্বর 14 বলা হয়েছে বাতাসের সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? আমাদের বইয়ে কিন্তু একটি পরীক্ষা রয়েছে, সেটি ব্যাপনের একটি পরীক্ষা রয়েছে। একটি টেস্ট টিউবের এক মাথায় তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এবং অন্য মাথায় সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুলা ভিজিয়ে যদি যুক্ত করো, তাহলে টেস্ট টিউবের মধ্যে সাদা ধোঁয়া উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। এখান থেকে এই প্রশ্নটি করা হয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এক পাশে দেই এবং অন্য পাশে সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে আমাদের বিক্রিয়া করে মূলত অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। মূলত এই জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইড যে উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়াম ক্লোরাইডই টেস্ট টিউবের সাদা ধোঁয়া উৎপন্ন করে। এই জায়গায় উত্তর হবে গ, অ্যামোনিয়াম ক্লোরাইড। বাতাসের সাদা ধোঁয়া সৃষ্টি করে মূলত অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপর আমাদের প্রশ্ন নম্বর 15। প্রশ্ন নম্বর 15 বলা হয়েছে নিচের কোনটি নিঃসরণ হার সবচেয়ে বেশি? নিঃসরণ হার কোনটি বেশি হবে? যেটির আণবিক ভর কম হবে সেটির নিঃসরণ হার বেশি হবে। তাহলে এই জায়গায় আমাদের যে গ্যাসগুলো দেওয়া আছে, এই গ্যাসগুলোর আণবিক ভর নির্ণয় করতে হবে। তারপর যে গ্যাসটির আণবিক ভর কম, সেই গ্যাসটির ব্যাপন হার বেশি হবে। তাহলে আমরা যদি প্রথমেই নাইট্রোজেন অক্সাইডের আণবিক ভর নির্ণয় করতে চাই, আমরা জানি নাইট্রোজেনের 14 এবং এই জায়গায় অক্সিজেনের হবে 16 গুণ 2। তাহলে টোটাল যদি আমরা গুণ করে যোগ করি, তাহলে আমি টোটাল পাবো 46 অর্থাৎ 46। তারপর যদি আমরা C2H6 টা চিন্তা করি, কার্বনের হলো 12 পারমাণবিক ভর এবং সেটি রয়েছে 2টি এবং এর সাথে হাইড্রোজেন রয়েছে 6টি। তাহলে আমি টোটাল পাবো 30, কারণ 12 দুগুণে 24 আর এই জায়গায় 6। তারপর যদি আমরা সালফার ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, সালফারের হলো 32 এবং অক্সিজেনের হলো 16 দুগুণে 32, তাহলে আমি টোটাল পাবো 64 অর্থাৎ 64। তারপর যদি হাইড্রোজেন সালফাইডটা চিন্তা করি, আমরা হাইড্রোজেনের এই জায়গায় পাবো 1 গুণ 2 যোগ হলো সালফারের 32, তাহলে আমি টোটাল পাবো এই জায়গায় 34। অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি C2H6 ইথেনের আণবিক ভর সবথেকে কম। যেহেতু ইথেনের আণবিক ভর সবথেকে কম এই জায়গায়, তাহলে এর নিঃসরণ হার সবথেকে বেশি হবে। তাহলে এই জায়গায় উত্তর হবে হ, C2H6। এরপর আমাদের প্রশ্ন নম্বর 16। প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে বিউটনের ভর ও ঘনত্ব প্রোপেনের চেয়ে কম হয় কোনটির নিঃসরণ হার বেশি হবে? যেহেতু বিউটনের ভর ও ঘনত্ব প্রোপেনের থেকে কম, তাই অবশ্যই তার নিঃসরণ হার বেশি হবে। তাহলে এই জায়গায় বলা হয়েছে কোনটির নিঃসরণ হার বেশি? তাহলে এই জায়গায় উত্তর হবে গ, বিউটেন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 17। প্রশ্ন নম্বর 17 বলা হয়েছে বডি স্প্রেতে কোনটি আগে ঘটে? আমরা যেহেতু বডিতে স্প্রে করার পর দুটি ঘটনা ঘটে, একটি হলো ব্যাপন, একটি হলো নিঃসরণ। এর মধ্যে কোনটি আগে ঘটে সেটি তোমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি নিঃসরণ হলো কম ঘনত্বের স্থান থেকে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ, এবং কোনো স্থানে সেটি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। স্প্রেতে যেহেতু আগে গ্যাসটি সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসে, সেটি নিঃসরণ ঘটায়। তাহলে এই জায়গায় উত্তর হবে খ, নিঃসরণ। বডিতে স্প্রে করলে নিঃসরণ আগে ঘটে। এরপর আমাদের প্রশ্ন নম্বর 18। প্রশ্ন নম্বর 18 বলা হয়েছে মোম কোন ধরনের পদার্থ? অর্থাৎ আমরা যে মোম ব্যবহার করি, সেই মোমটি কোন ধরনের পদার্থ? মোমটি মূলত হাইড্রোকার্বন পদার্থ, সেটি হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। তাহলে এই জায়গায় উত্তর হবে ক, হাইড্রোকার্বন। এরপর আমাদের প্রশ্ন নম্বর 19। প্রশ্ন নম্বর 19 বলা হচ্ছে মোম প্লাস অক্সিজেন এবং সেটি বিক্রিয়া করে এ নামের একটি উৎপাদ উৎপন্ন করে, সাথে পানি এবং তাপ যোগ হলো আলো, সেগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হয়। বিক্রিয়াটিতে উৎপন্ন এ যৌগটি কোনটি? অর্থাৎ এই জায়গায় যে এ দিয়ে প্রতীকটা দেওয়া হয়েছে, এই প্রতীকটি কোনটি? এটা আমরা জানি মোম অক্সিজেনের সাথে দহন করলে কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ, আলো উৎপন্ন করে। তাহলে এই জায়গায় এ অপশনটিতে হওয়ার কথা ছিল কার্বন ডাইঅক্সাইড, তাই উত্তর হবে গ, কার্বন ডাইঅক্সাইড। এরপর আমাদের প্রশ্ন নম্বর 20। প্রশ্ন নম্বর 20-এ বলা হয়েছে মোম ও প্রাকৃতিক গ্যাস একই শ্রেণীর পদার্থ হলে, অর্থাৎ উভয় যদি হাইড্রোকার্বন পদার্থ হয়, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হয়, তাহলে এদের দহনে, অর্থাৎ মোম ও প্রাকৃতিক গ্যাসকে যদি তুমি দহন করো, কি উৎপন্ন হবে?
আমরা জানি মোমকে দহন করলে আমি পাই কার্বন ডাই অক্সাইড ও পানি। তাই আমি বলতে পারি প্রাকৃতিক গ্যাসকেও দহন করলে আমি পাবো কার্বন ডাই অক্সাইড ও পানি। তাহলে এর উত্তর হবে গ, কার্বন ডাই অক্সাইড, পানি। এবং এই প্রশ্নটি সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো বহুনির্বাচনী প্রশ্ন ব্যাখ্যা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।